বর ছাড়া বরযাত্রী দেখে সমালোচনার পাহাড় জমে গেল স্রোতের বিয়ের আসরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বর এসেছে বলে যখন সকলে চিৎকার চেঁচামেচি করে গেটে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় বরযাত্রী তো আছে কিন্তু তার সত্ত্বেও বর নেই। এটা দেখে সকলে অবাক হয়ে সমালোচনা করতে থাকে, বলতে থাকে আচ্ছা বর কি পালালো নাকি এই মেয়েকে বিয়ে করতে চায় না, কোনটা কিছু তো বুঝতে পারছি না। ওদিকে রায়ের মা রায়ের কাছে গিয়ে বলতে থাকে রাই এসব কী হচ্ছে, আমাকে একটু খুলে বলবি, আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না। এখানে বরযাত্রী এসেছে কিন্তু বর কোথায়, আমি তো বরকে দেখতে পাচ্ছি না। আর এখানে ওনারা কার, আমি তো কিছুই চিনতে পারলাম না। এখানে তো সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবা এসেছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা একটু ধৈর্য ধরো, সব কিছুর উপর থেকেই পর্দা উঠে যাবে, তুমি একটু অপেক্ষা করো, তারপরে আমি তোমাকে সব কিছু খুলে বলবো। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমণি বলতে থাকে যে আঙ্কেল আপনারা ভেতরে আসুন, আপনারা বিয়ের আসরে গিয়ে বসুন, আমাদের বর কনে দুজনে হাত ধরাধরি করে দেখবেন একবারে ফিল্মি স্টাইলে এন্ট্রি নেবে, দেখে নেবেন। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে দিদি ভাই কিসের এত হেয়ালি করছিস বলতো, এটা বিয়ে হচ্ছে না সার্কাস, আমি কিছুই বুঝতে পারছি না। সেই কখন থেকে আমি শুনে যাচ্ছি যে বর নাকি আসছে, এখন যখন বরযাত্রী এসেছে এখন দেখছি আবার বর নেই, সব কী হচ্ছে বলতে, হেয়ালিটা ছেড়ে যা হয়েছে একটু সত্য করে বলবি নাকি তুই এখানেও কোনো কিছু করে ফেলেছিস বলতো নাম করানোর জন্য। তখন একথা শোনা মাত্র রাই নীলুকে বলতে থাকে যে নীলু জানিস তো তুই বড্ড বেশি অধৈর্য হয়ে যাচ্ছিস, তোর এত অধৈর্য হওয়ার কী কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নীলু বলতে থাকে যে শুধুমাত্র তো আমি অধৈর্য হচ্ছি সেরকম তো কোনো কিছু না, এখানে তো গোটা বিয়ের আসরে থাকা সকল লোকের মুখে মুখে এখন স্রোতেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, এখন তুই কজনের মুখ ধরে আটকাবি বলতো আমাকে। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে সকলের জবাব আমি একসাথে দিব, তুই ওর সামনে একদম ভাবিস না, তুই একটু মাথাটা ঠান্ডা কর, তুই বরঞ্চ জুস খা। ওদিকে রাই স্রোতকে ফোন দিতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা স্রোত তুই এখন কোথায় বলতো, তুই পালালি কেন, তোর কি এই বিয়েতে কোনো মতেই মত নেই। তখন স্রোত বলতে থাকে দিদিভাই তুই কোনো কিছু আমাকে ভুল বুঝিস না, কিন্তু তার সত্ত্বেও আমি তোকে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে এই বিয়েটা আমি করতে পারবো না, সরি দিদিভাই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তুই যেখানেই থাকিস সেখানে এক্ষুনি তুই চলে আয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে সার্থক তো তোর সাথে আছে তাই না, তুই সার্থককে নিয়ে হাত ধরে এই বিয়ের আসরে ফিরে আমি তোকে বলছি যদি তুই তোর দিদিভাইকে একদিনের জন্য ভালোবেসে থাকিস তাহলে তোর দিদিভাইয়ের দিব্যি তুই এক্ষুনি বাড়ি ফিরে আয় সার্থককে নিয়ে। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে কী ব্যাপার রাই, ওদিকের কী অবস্থা। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কাল আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু এগোচ্ছে, এখন শুধু সার্থক স্রোতের এন্ট্রি নেওয়ার পালা। ওদিকে এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে সার্থক স্রোত, তার মানে দিদিভাই তুই এখানে কোনোরকম কোনো ষড়যন্ত্র করে আবারও তুই ঘটকালি করা শুরু করে দিয়েছিস। তুই জানিস তো যে তোর এই ঘটকালিতে মানুষের জীবনে সর্বনাশ ছাড়া কোনো কিছুই হয় না, তুই আমার আর সূর্যের জীবনটাকে তছনছ করে দিয়েছিস, এখন তুই আমার ছোটো বোনের জীবনটাকে তছনছ করে দেওয়ার পেছনে উঠে পড়ে লেগেছিস, সেটা আমি কোনো মতে হতে দেবো না। আজকের এই বিয়ের আসরে যদি তোর ওই আনা ওই বরের সাথে স্রোতের বিয়ে না হয় তাহলে আমি কিন্তু মোটেও স্রোতের বিয়ে হতে দেবো না অন্য কারোর সাথে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে শোনো নীলাঞ্জনা, তোমাকে একটা কথা বলছি, তুমি কোনো কিছু মনে করো না, তুমি বড্ড বেশি কথা বলে ফেলো, তুমি যে জিনিসটা জানো না শোনো না, যে জিনিসটা বুঝোই না সেই জিনিসটা নিয়ে কেন তুমি এত মাথা ঘামাও, আমি তো সেটাই বুঝতে পারি না। তখন সূর্য বলতে থাকে আসলে ওর অভ্যেসটাই আঙ্কেল এরকম, ও কোনো কিছু না জেনে শুনে সব কিছুর মধ্যে ঢুকে পড়ে আর যার ফলে কিনা একটা ডিজাস্টার ঘটে যায়, শুধু শুধু ও অকারণে অশান্তি করবে, সেটাই ওর আসলে নেচার হয়ে গেছে। আপনি এসব নিয়ে কোনো কিছু মনে করবেন না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।